মন্ডলী, এই যে সারা কোর্টে, সারা বাংলাদেশের যত প্রকার কোর্ট সবগুলোতে আপনার বিচারক আছে, জামাতি বিচারক। এদেরকে বিএনপি নিঃস্বার্থে এদেরকে বের করে দিবে, এদেরকে বের করে দিক। এদেরকে বের করলে একটা হবে, জামিন হইতে থাকবে। কারণ সমস্ত যত মামলা আছে পৃথিবীর কোনো আইনে এইভাবে আটকায় রাখতে পারে না, গুজুবি মামলা, গায়েবী মামলায় কিছুদিন আটকায় রাখতে পারে। সুতরাং আর আইনেই আছে এত মাস, বিচার বহির্ভূত এত মাস আটকায় রাখা যায় না। আইনে একটা কথা আছে কি জানেন? প্রয়োজনে 10 জন অপরাধী ছাড়া পেয়ে যাবে, একজন নিরপরাধীও শাস্তি পাবে না। এটা আইনের প্রথম শর্ত। এইসব শর্ত অনুযায়ী বা আইনের ফাঁক ফোকর দিয়ে আমাদের মিনিমাম 50-60% নেতারা তো বেরিয়ে আসবে। এবং বিএনপি ইমেজ ঠিক করার জন্য, বহির্বিশ্বে নিজেদের ইমেজ ঠিক করার জন্য হলেও তারা এখন আমাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করবে। কেস উঠাই নিবে না, কিন্তু জামিন দিবে। কারণ ওরা জানে যে জামিন দেওয়ার পর আপনি যাবেন কোথায়? জামিন দিলে আপনি তো বাসা বাড়িতে যাবেন, প্রয়োজন বোধ আবার ধরে আনবে আপনারে, সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু জামিন হবে। দেখেন, জামিন হওয়ার জন্য কি করতে হবে? জামিন হওয়ার জন্য তো পরিবেশটা তো একটু আমরা রাখতে হবে। আর তা না হলে দেখেন, আমরা এই যে এখন যে ভেঙ্গুলের বাসার মতো 3-4 জন 2 মিনিটের জন্য দৌড়ে যাইয়া আমরা ওই আমাদের অফিস আমরা দখল নিয়েছি বলে মিছিল মিটিং একটা করে ভাইগে আসতেছি। ভাইগে আসার পরে কি দিতেছে, 2-4 জায়গায় পাবলিকে পিটতে আবার আমাদের তুলে দিতেছে, কোথাও কোথাও টোকাই বাইর করে পিটতেছে। আর কোথাও কোথাও তো এরপরে যে ওই অফিসের ভিতরে আবার ঢুকে, পুরো অফিসের ভিতরে আবার ঢুকে আগুন জ্বালাইতেছে। তো লাভ হইতেছে কি? এখন বাকিরা এই যে জামাত, এনসিপি, এরা দেখাইতে পারবে, ওই যে দেখাও বিএনপি, তোমরা একটু লিবারেল হইছো মাত্র, এই যে আওয়ামী লীগের যে অত্যাচার দেখতেছো, এই দেখো এরা এর আর কয়দিন পরে এরা কি করবে, যদি এদের রাজনীতি করার সুযোগ দেয় এরা কি করবে। তা আমরা নিজেদের পায়ে তো কুড়াল নিজেরাই মারতেছি। আমরা একটু ঠান্ডা হয়ে, এত 19 মাস যেহেতু দেখতে পাচ্ছি, তাহলে আর 2-3 মাস একটু বসে দেখি না যে কি হয়। কারণ আমরা একটু ঠান্ডা থাকলে ওরা মনে করে যে এরা নাই, এটা মনে করে না। এরাও জানে যে আমরা কি চিজ, কিন্তু এরাও বলে যে নাই। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে যেখানে আছি কোনো না কোনোভাবে আমরা এলাকায় ফিরে যাওয়া। জেলখানা থেকে যারা বাইরে হবে এরা বাড়ি ঘরে যাবে, এরা বাড়ি ঘরে গেলে ওই রাতেই তাদের পিঠটা আবার পুলিশে দিবে না। কারণ ওইখানে একটা সিম্পেথি সবার জাগে। আশপাশে আপনার আপনার বাড়ির আশপাশে আপনি যদি খুব বেশি খারাপ না করে থাকেন, তাইলে আপনার বাড়ির আশপাশের লোকজন হলো দৌড়বে, এত বছর ধরে এটা 1.5 বছর জেল খেটেছে আর কি ভাই, একটু থাক। আমাদের কাম বাঘের মতো হইতে হবে। আপনি ইউটিউবে আজকে একটু সার্চ দিয়ে দেখেন বাঘ কিভাবে শিকার করে। দেখো 4 পা দিয়ে খুব সুস্থি ধৈর্যভাবে মাথাটা নিচে দিয়া বৈশা থাকে, কিন্তু চোখ শকুনের চোখের মতো থাকে। তার সামনে খাওয়ার আসলেও সে নড়ে না, হঠাৎ করে জাম দেয়। আর সে যদি সারা বন যদি দাবড়ায় তো পশু পাখি সব যাইব গা। আপনি একটা পাখি ধরতে যাবেন তো আপনি খুব সতর্কতা আস্তে আস্তে যে পাখিটা ধরতে পারবেন, কিন্তু আপনি যদি আগে থেকে ঠুস ঠাস মারতে যান সব আকাশে উড়ে গেছে, আপনার ধরা লাগবে না। অবস্থাটা সেম। এই যে আপনারা যেই সব নেতাদের নাম দিয়া, আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, চাইলে আমি যে কেউ চাইলে আমি তারা পাঠাইতে পারবো। অমুক নেতার নির্দেশনায় আমরা পার্টি অফিস দখল করি। কি দখল করেছেন? পার্টি বাইরে দিয়া তালা, আপনি বাইরে যাইয়া কোনো মতো একটা পোস্টার লাগাইয়া এরপরে 1 মিনিট স্লোগান দিয়া পতাকা, এই যে দলীয় পতাকা আর জাতীয় পতাকা ধৈর্য এমনি কাঁপতাছে, হেলমেট টেলমেট পরেও কাঁপতাছে ডরে, এরপরে ভাগতেছেন। লাভ কি ভাই? এই কাম লাভ কি? এই কাজ করে তো কোনো লাভ হবে না, এই কাজ করে বরঞ্চ আরো ক্ষতি করতেছেন। এই প্রথম প্রথম আমরা উৎসাহ দিছি মিছিল করার জন্য কিছু কিছু, তো পরবর্তীতে দেখা গেছে কি জানেন, মিছিল সাগর পাড়ে মিছিল করছে। আমার অঞ্চলে হাইওয়ে রোড, সাগরের উপর দিয়ে হাইওয়ে রোড, সেই রোডেও না, তার পাশে একটা বাইপাস রোড আছে যেটা সারাক্ষণ কোনো গাড়ি ঘোড়া, মানে 2-1টা টুকটা গাড়ি ঘোড়া ছাড়া ওইখানের 3 কিলোমিটারের ভিতরে মানুষজন নেই। ওইখানে মিছিল করে ছবি তুলে ফেসবুকে দিছে, আমাদের নেতৃত্বে চিটাং শহরে মিছিল হয়েছে। লাভ আছে? কারে শুনাইছেন আপনি মিছিল? লাভ তো নেই। তো এই জন্যই বলি, তো এগুলা করে তখন কিন্তু অনেক নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে। আবার এখন যদি এগুলো দেখেন, আপনার আজকেও বিএনপির ছেলেপেলেরা কোথাও কোথাও আমাদের ছেলেপেলেদের মারছে অফিস উদ্বোধনের কারণ, এই অফিসের সামনে যায় মিছিল মিটিংয়ে। এরপরে এনসিপির পোলামেন তো জ্বালাই দিছে। তো এদের হাতে আপনারা খেলা তুলে দিচ্ছেন। আপনারা আবার অলরেডি ঠান্ডা হয়ে গেছে মানুষ। আপনার আমার 17 বছরে কি হয়েছে না হয়েছে মানুষ এগুলো অলরেডি ভুলে গেছে।
এখন মানুষ 17-18 মাসে ডাক্তার ইউনূস কি কি করছে সেইটা নিয়ে আলোচনা করতেছে। আগামী 3 মাস তারেক জিয়া কি কি করছে, কি কি হইতেছে, এগুলো নিয়ে আলোচনা করবে। আপনি এখন যে অফিস উদ্বোধন না করে এখন যে আপনার আশপাশে বাড়ির সবাইরে বুঝান যে ভাই দেখছেন ইউনিটটা কি কি করে গেছে, আপনারা তো আওয়ামী লীগকে খারাপ কইছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে যে ন্যারেটিভ ওনারা তৈরি করেছিল সেই ন্যারেটিভটা ঘুরান এখন। সেটা না ঘুরাইয়া আপনারা পাকনামি করতেছেন। এটা বুঝা হোক না বুঝা হোক, কারো ইন্ধন হোক, কারো তালে পইরা হোক করতেছেন। আর আমার কথার সাথে অনেকে হয়তো একমত হবেন না, তবে যারা একমত হবেন না বা আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে লিখে আপনারা জানাইতে পারেন। সাদরে গ্রহণ করব। আমার কোনো দুঃখ নেই সেটা গ্রহণ করার জন্য। তবে আমি আপনাদেরকে বলবো আল্লাহর হস্তে একটু সহ্য করেন। আমি বলি আরো 2-3টা মাস সহ্য করেন। আমাদের যারা জেলখানায় আছে তাদের বেরিয়ে আসুক আস্তে আস্তে। কারণ তারা যত বেরিয়ে আসতে থাকবে, আমাদের যেসব ভাই বোন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশে, তারাও যখন আস্তে আস্তে নিজের জায়গায় যেতে পারবে, আমরা আমাদের সব অফিসই খুলতে পারবো। কোনো অফিস বন্দি থাকবে না। এটা বন্দি রাখা যায় না। এখন কথা হচ্ছে যে আমরা হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান সব ধর্মেই আছে। যেমন আমি নামাজ 5 ওয়াক্ত পড়লাম না, আমি জারগামি করলাম আর আমি চিন্তা করলাম বেহেস্তে যাব। ওই হিন্দু ভাইয়েরা কখনো মন্দিরেই গেল না, ওনারা মনে করছে আগুন লাগাই দিলে আমি বেহেস্তে। খ্রিস্টান ভাইয়েরা মনে করলো যে আমি সব করব কিন্তু আমি বেহেস্তে যাব। এটা হয় না ভাই, কাজ তো করে আসতে হয়। সুতরাং আমি আগে এলাকাতে, আমার বাসা বাড়িতে আমি একটু যদি দাঁড়াইতে না পারি, আমি যদি দাঁড়াইতেই না পারি, তাহলে আমি যে ওই অফিসের সামনে যাই পোস্টার একটা লাগাইয়া এমনি মিছিল করে কি লাভ? ফুটেজ খাওয়ার জন্য নাকি? এখন যে এই শূন্যতা আছে, নেতারা যে পালায় রয়েছে, এরা চুপ হয়ে রয়েছে, কথা বলতেছে না, তাদেরকে আবার আইনা জায়গা দেওয়ার জন্য যে অমুক ভাইয়ের নির্দেশনা, তখন উনাই দেখাইতে পারবে যে দেখেন ম্যাডাম, আমার নির্দেশনায় ওই অফিসের সামনে আমার ছেলেপেলেরা অফিস খুলেছিল। না, আপনি অফিস খুলেন নাই। আর অফিস যদি খুলতে পারেন তাহলে বলবো হ্যাডাম থাকলে খুলে একটু বইসা দেখান যে আমরা অফিস খুলে আজকে থেকে আমরা বসে গেলাম, নড়বো না। সেটা পারবেন না, তাহলে অযথা যন্ত্রণা করতেছেন কেন? আপনি এগুলা কইরা বরঞ্চ এখন যেই ছেলেগুলা কিছু বাইরে আছে এগুলার অন্য মামলায় ঢুকাবেন, যারা ভিতরে আছে তাদের বের হওয়া আরো লেন্দি হবে। তখন যাইয়া এই সরকার চিন্তা করবে যে না, আমরা আগে কর্পোরেশন, উপজেলা উপজেলা সব শেষ করি, তারপরে হারামজাদাদের বাইরে দিব। আপনি কি করবেন যদি 18 মাসে তো কিছু করতে পারেন নাই? এখন যদি এরা আরো 2 বছর বাইন্দা রাখে আপনি কি করবেন? কিছু করার ক্ষমতা আছে আপনার? আপনি মনে করতেছেন যে আপনি বহুত কিছু তরাই ফেলবেন। 5ই আগস্টের পরে করেন নাই, 5ই আগস্ট করেন নাই কেন? তখন কেন উদ্বোধন করেন নাই? অফিস যাইয়া যা লেজ গুটাইয়া পালাইছিলেন কেন? এখন এগুলো করতেছেন। এই জন্য বলে একটু ধৈর্য ধরেন। নেত্রী কাউকে বলে নাই যে আপনারা অফিসে যান, অফিস দখল করে এভাবে মিছিল করেন না। এটা যারা বলতেছে ভুয়া ফটোকার্ড ছেড়ে ছেড়ে এটা বলতেছে। নেত্রীর যদি নির্দেশনা থাকে, নেত্রী সরাসরি গ্রুপে আইসা বলবেন যে আপনারা অফিস দখল করা শুরু করেন। নেতৃত্ব নির্দেশনা দেন নাই। কার নির্দেশে? কোন ফুটেজ কোন নেতার নির্দেশে আপনি এই কাজগুলো করতেছেন ভাই? আমি বুঝি না। যদি কেউ পারেন আমাকে একটু বুঝাই বললেন। গত 18ই ফেব্রুয়ারি বুধবার হোয়াইট হাউস থেকে প্রেরিত এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এই চিঠিটি কি কেবলই মাত্র অভিনন্দন পত্র, নাকি এর মধ্যে লুকোনো আছে আরো কিছু কৌশলগত বার্তা, আমেরিকার বাংলাদেশের কাছে কিছু প্রত্যাশা? আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। আপনারা জানেন যে কূটনীতিতে কখনো সরাসরি চাপ প্রয়োগ করা হয় না। প্রত্যাশার কথা বলা মানেই এক ধরনের চাপ তৈরি হওয়া। এই যে চিঠিটি আমার সামনে আসে, এটি এই চিঠিটি আমি পড়েছি, বেশ কয়েকবার পড়েছি। আমি খুবই অবাক হয়ে দেখলাম এই চিঠির কোথাও গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন প্রক্রিয়া এসব ব্যাপারে কিছু লেখেননি। অথচ এই আমেরিকা বাংলাদেশে বিশেষ করে 2018 সালের পর থেকে নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে কথা বলেনি। বিশেষ করে তাদের একজন রাষ্ট্রদূত ছিল পিটার হাস, তিনি তো বাংলাদেশের সব বিষয়ে তার ঘুম হারাম হয়ে গিয়েছে। অথচ আজকে যখন তারেক রহমানকে একটি অভিনন্দন পত্র পাঠানো হলো, সেখানে মার্কিন প্রেসিডেন্ট এই গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথাই বললেন না। এই চিঠিতে
প্রথম বাক্যেরই শেষ অংশ যেটা হলো, অ্যান্ড উইশ ইউ এ সাকসেসফুল টার্ম অ্যাজ প্রাইম মিনিস্টার অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। মানে ট্রাম্প উইশ করছে যেন তারেক রহমান তার পুরো টার্মটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারে। নিন্দুকেরা বলছে যে সাকসেসফুলি কমপ্লিট করার বিষয়টা অভিনন্দন পত্রে কেন আসছে, তার কি সাকসেসফুলি কমপ্লিট না করার কোনো ঝুঁকি আছে? আমি আরো কয়েকটা অভিনন্দন পত্র পড়লাম এই গুগলে সার্চ করে, আর কোন দেশের সরকার প্রধানরা এরকম কোনো অভিনন্দন পত্র পাঠাননি। এটা অত্যন্ত বিস্তারিত এই অভিনন্দন পত্র, ছোট বাট খুব কি পয়েন্টস গুলো আছে। সাধারণত অভিনন্দন পত্রে দুই দেশের সম্পর্কের কথা বলা হয়, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক আরো ভালো হবে এরকম বলা হয়, কিন্তু ট্রাম্প একেবারে খোলাখুলি ভাবে এখানে লিখেছেন। তিনটা বিষয় এই চিঠিতে গুরুত্ব পেয়েছে। একটা হলো যে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে তিনি বলেছেন, a shared interest in fostering a free and open Indo-Pacific where strong sovereign nations can prosper. এই যে ইন্দো প্যাসিফিক রিজিয়ন নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা কথা শুনছি। ভারতের সাথে আমেরিকার যে ডিফেন্স ট্রিটিটা হলো, সেখানেও কিন্তু এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা নিরাপত্তা নিয়ে কথা হয়েছে, এবং বাংলাদেশকেও সেখানে একজন পার্টনার হিসেবে ইউএসএ চায়। এবং এর মধ্য দিয়ে যেটা হচ্ছে, এই ইন্দো প্যাসিফিক রিজিয়নের স্থিতিশীলতা নিয়ে যখন কথা বলা হচ্ছে, তখন কিন্তু এটা এই অঞ্চলে চীনের প্রভাবকে খর্ব করার একটা প্রচেষ্টা বলেই ধরা হচ্ছে। এছাড়া ধরেন এই সমুদ্র পথ ও বাণিজ্য নিশ্চিত করা এগুলো তো আছেই, কিন্তু এই চীনের সাথে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক, সেইটাকে কতখানি কি করতে পারবে বর্তমান নতুন সরকার জানি না, কিন্তু ট্রাম্পের এই চিঠিতে কিন্তু সেই বার্তাটা আছে। এরপরে তিনি বলেছেন যে পারস্পরিক বাণিজ্য চুক্তি, এই যে কদিন আগে একটা ট্রেড ডিল হলো বাংলাদেশের সাথে, সেটা আবার গোপন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ট্রেড ডিল হলো। এটা হলো এই ইলেকশনের জাস্ট আগে আগে 9 ফেব্রুয়ারি হলো। এই ট্রেড ডিলটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকলেও অলরেডি অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল কি আছে এই ট্রেড ডিলে, এবং এই ট্রেড ডিলটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। সেখানে অনেক কিছু বলা আছে, যেটা যেমন আমেরিকার থেকে আমাদের গম কিনতে হবে, তো আমেরিকার গমের দাম বাজারের অন্য অন্য দেশ থেকে আমরা যে দামে কিনি তার চেয়ে অনেক বেশি, অ্যাটলিস্ট 30% বেশি। তার মানে আমি সস্তায় ভিয়েতনাম থেকে, সস্তায় ইউক্রেন থেকে বা রাশিয়ার থেকে গম কিনতে পারতাম, কিন্তু এখন আমাকে বাধ্যতামূলকভাবে সার্টেন অ্যামাউন্ট আমেরিকার থেকে কিনতে হবে। এটা তো আমার দেশের স্বার্থের পরিপন্থী। এলএনজি গ্যাস, যেটা আপনারা দেখলেন কদিন আগে এক সিলিন্ডারে গ্যাস এক ধাক্কায় প্রায় 60-70% বেড়ে গেল, কখনো কোথাও কোথাও ডাবল হয়ে গেছে। তো আমেরিকার কাছ থেকে অধিক দামে এই এলএনজি গ্যাস কিনতে হবে, এবং আমেরিকা যে কমিটমেন্ট দিচ্ছে যে এত পরিমাণ এলএনজি গ্যাস বাংলাদেশে পাঠাবে, তারা কিন্তু সময় মতো সেটা পাঠাতে পারছে না। অথচ এর আগে শেখ হাসিনা সরকার কাতার গভর্নমেন্টের সাথে কিন্তু একটা চুক্তি করেছিল, এবং অনেক সস্তায় আমাদের এলএনজি পাওয়ার কথা ছিল। তো এইগুলো হলো এই গোপন প্রকাশযোগ্য না যে চুক্তি, সেটা। এবং তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে দেশের ইন্টারেস্টটা পাইন মারা হয়েছে। এই যে আরো আরো আছে, দেখেন এই যে our trade relationship through the implementation of our agreement on reciprocal trade which benefits farmers and workers in both of our countries. এই বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের কৃষক কিভাবে উপকৃত হবে? শোনা যাচ্ছে জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্টস, এগ্রিকালচারাল প্রোডাক্টস আসবে, বিশেষ করে যে বীজ, কৃষির যে ফসল, সেগুলো বাংলাদেশে আসবে। তো বাংলাদেশে তো কৃষক, তারা দীর্ঘদিনের তাদের বীজ সংরক্ষণ একটা ট্রেডিশনাল ওয়ে আছে। তো সেই আমাদের যে বীজের বৈচিত্র্য, আমাদের যে বীজ সংরক্ষণ পদ্ধতি, এই সব ঝুঁকির মুখে পড়ে যাবে যখন আমেরিকার থেকে জেনেটিক্যালি মডিফাইড সিডস আসা শুরু করবে। এবং জেনেটিক্যালি মডিফাইড সিডস, এটা এটার উপকারিতা কি? এটা যে ফসলের উৎপাদন বাড়ায়,
ফসলে আমরা দেখি যে ফসলে যে পোকামাকড় হয়, জেনেটিক্যালি মডিফাইড এই ফসলে কিন্তু পোকামাকড় কম আসে, কিন্তু এর পরিবেশের উপরে ঝুঁকি নিয়ে কিন্তু কথা আছে। এই যে যেটা বলা যে কীট পতঙ্গ আসে না, কীটনাশকের ব্যবহার কম লাগে, কিন্তু এর ফলে আমরা যে বীজের যে বৈচিত্র্য সেটা কিন্তু হারিয়ে ফেলছি, এবং পরিবেশের উপরে এর নেতিবাচক প্রভাব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এবং এই যে যখনই জেনেটিক্যালি মডিফাইড বীজ আসা শুরু করবে, তখন এটা একটা কর্পোরেট প্রোডাক্ট হয়ে যাবে, এটা একটা ব্যবসার প্রোডাক্ট হয়ে যাবে। কৃষককে যখন ওই বীজটা কিনতে হবে, সেটা তাকে অনেক দাম দিয়ে কিনতে হবে, তখন কৃষককে ঋণ নিতে হবে। তার মানে বাংলাদেশের কৃষকের কতটা উপকার হবে নাকি আমাদের কৃষির ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে, সেটা কিন্তু ভাবার বিষয়। আর বাংলাদেশ থেকে তো আমেরিকায় কৃষি পণ্য তেমন যায় না। আমরা আমেরিকায় মোস্টলি রপ্তানি করি হলো গার্মেন্টস। সুতরাং এই ট্রেড দিলে আমেরিকা আমাদের এখানে যতখানি লাভবান হবে, আমরা মনে হয় না ততটা লাভবান হব, কিন্তু সেটা করা হয়েছে। এই ট্রেড দিলে আরো বলা হয়েছে এই একটা complete the routine defense agreements that would finally give your military access to high-end American-made equipment, the best in the world. তার মানে একটা প্রতিরক্ষা চুক্তি করার কথা বলা হচ্ছে, যেটা কমপ্লিট করার কথা। জানি না ইউনূস কি গোপনে কোনো চুক্তি করার আয়োজন করে রেখে গিয়েছিলেন কিনা, কিন্তু আমেরিকার থেকেই আমাদের মিলিটারি প্রোডাক্টস কিনতে হবে, উইপন কিনতে হবে, আর্মস কিনতে হবে। তাহলে আমরা যে এখন সস্তায় কিনি, চায়না থেকে কিনি, টার্কির থেকে কিনি, অন্য অন্য দেশ থেকে কিনি, সেটার কি হবে? আমেরিকা আবার ঠিক মতো সাপ্লাই দিতে পারে না। এই যে ইন্ডিয়া 2020 সালে টাকা দিয়ে রাখছে, তাদের অনেকগুলো অ্যাপাচি হেলিকপ্টার দেওয়ার কথা, দিতে পারেনি। ইউক্রেনে সাপ্লাই দিতে পারেনি। সো আমেরিকা যে আপনি টাকা দিলেই সাপ্লাই দিতে পারবে, সেটাও না। তো আমাদের যে সামরিক সরঞ্জামের বৈচিত্র্য, সেটাও কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে, এবং আমরা এককভাবে আমেরিকার উপরে নির্ভরশীল হব কিনা, সেটাও একটা বিষয়। এছাড়াও আরো কিছু বিষয় এখানে ঝুঁকির মুখে পড়তে পারে, যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে যে ইউরেনিয়ামটা, সেটা রাশিয়ার থেকে আসার কথা, সেটা কি তখন আসতে পারবে কিনা? এই বাণিজ্য চুক্তি অনুযায়ী সেটা আসা কঠিন হয়ে যাবে। যদি আমরা আর কোথাও সোর্স না করতে পারি, তখন রাশিয়ায় যাব। চীনের সাথে আমাদের যে বর্তমান সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, আবার আমরা অনেক কিছুই চীন থেকে কিনি, সেটাও কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে এই বাণিজ্য চুক্তি। এবং সেইটা এই অভিনন্দন পত্রে মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প। এবং খুবই আরো পিকুলিয়ার হলো যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত যে আছে, ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার কথাও এখানে বলে দিয়েছেন। তার মানে বোঝাচ্ছে যে ব্রেন্ট ক্রিস্টেনসেন কিন্তু এই বিষয়গুলো মনিটর করবে। আমি আর কোনো অভিনন্দন পত্রে দেখিনি যেখানে রাষ্ট্রদূতের নাম পর্যন্ত উল্লেখ করেছে। তার মানে এখানে কিন্তু মানবিক বিষয়গুলো, গণতন্ত্রের বিষয়গুলো নাই, এখানে কেবলই বাণিজ্য, কেবলই স্বার্থ, এবং সেই স্বার্থে দেখা যাচ্ছে যে মার্কিন স্বার্থটাই এখানে বেশি প্রাধান্য পাচ্ছে। এতদিন দেশ বিক্রির কথা শুনেছি, ভারতের কাছে নাকি দেশ বিক্রি হয়ে গেছে, কিন্তু ভারতের সাথে করা কোনো চুক্তি এই স্বৈরশাসক ইউনূস কিন্তু বাতিল করতে পারেনি। কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেই কথা উঠছে যে এখন আমরা দেখছি দেশ বিক্রি কাকে বলে। 2008 সালে তারেক রহমান বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন, আর রাজনীতি করবেন না এই মুচলেকা দিয়ে। 2025 সালের 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরেছেন। শোনা যায় তিনি ভারতের কাছে মুচলেকা দিয়ে এসেছেন, জানি না কি মুচলেকা দিয়েছেন। আর 26 সালের এই অভিনন্দন পত্র দেখে ভয় হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য তিনি আমেরিকার কাছে কি মুচলেকা দিয়েছেন। এরকম আর কোথায় কোথায় কি কি শর্তে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আগামী 24 তারিখ মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রদূত বেন টি ক্রিস্টেনসেন বলা যায়, তিনি ভারতবর্ষে আসছেন, এবং তিনি এবং আমাদের ভারতবর্ষের যিনি রাষ্ট্রদূত আছেন, একই সঙ্গে তারা মানে সার্জিও গোর, একই সঙ্গে তারা শেখ হাসিনার সঙ্গে একটি বৈঠক করবেন।
এছাড়া ভারতীয় বিদেশ মন্ত্রী এবং এনএস এর সঙ্গে তো একটা বৈঠক করেছেই। এখন এই বৈঠক যেটা অনুষ্ঠিত হতে চলেছে, যতটুকু খবর পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি সংক্রান্ত। এখন বাংলাদেশে একটা পালাবদল হয়েছে। পালাবদল হওয়ার পর সেখানে সরকারে এখন বিএনপি বসেছেন, তারেক রহমান তার প্রধানমন্ত্রী। তারেক রহমান এখন নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে দেশ চালাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু দেশে আইন শৃঙ্খলার উপরে যেরকম ভাবে নজর দেওয়া উচিত, এবং ভারত যেটা চাইছে প্রাথমিকভাবে, যে যত জঙ্গি আছে সেই জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য একটা বার্তা পৌঁছে দেওয়া, তারেক রহমান কিন্তু সেটা এখনো করে উঠতে পারেননি। হয়তো পরে করতে পারেন, সেটাও বলা যায়। তিনি ওই ছোটখাটো ব্যাপার নিয়ে এখন ওই হঠাৎ খুব ব্যস্ত হয়ে গেছেন। কোথায় খরচ কমাবেন, কোথায় গাড়ি নেবেন না, উনি হেঁটে উনি সিকিউরিটি উনি নেবেন না, এই সমস্ত চমকদারি কিছু ব্যবসা উনি করছেন। কিন্তু আসল রাষ্ট্রের জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে শিল্প এবং শিক্ষা এবং স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা বহাল রাখা। সেই কাজটার উপরে কিন্তু এখনো তিনি কোন রকম কথা বলেননি। আগামী দিনে কি হয় সেটাও নজর রাখা হচ্ছে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় একটা ব্যাপার যে শেখ হাসিনা এই বর্তমান সরকারের ব্যাপারে কি ভাবছেন এবং তার ভবিষ্যৎ প্ল্যান কি। হঠাৎ তিনি কেন ফিনল্যান্ড যাচ্ছেন, ফিনল্যান্ডে তার কি প্রয়োজন আছে, এবং আর কোন কোন দেশে যাবেন, এবং তিনি দেশে ফেরার ব্যাপারে কি ভাবছেন, এই ব্যাপারে আলোচনা করার জন্য বেন ক্রিস্টেনসেনকেও ডেকে পাঠানো হয়েছে ভারতবর্ষে। এখন এটা সম্পর্কে নিশ্চয়ই আমাদের জয়শঙ্করজি এবং মোদিজির সঙ্গে এবং এনএস গোপালের সঙ্গে নিশ্চয়ই কথাবার্তা হয়েছে, কিন্তু সেই কথাটা ওনার মুখ থেকে শোনানোর জন্য খুব সম্ভবত তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। এখন আমাদের সার্জিও গোর তো আমাদের দেশেই আছে, ডেকে পাঠানো হচ্ছে বেন ক্রিস্টেনসেনকে। 24 তারিখ উনি আসছেন, 24-এ না হলে 25, এই দুটো একটা দিন তাদের সঙ্গে শেখ হাসিনার কথাবার্তা হবে। এখন কি কথাবার্তা হবে সেটা দেখা যাক, তবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক, সেটা তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে। তো তারেক রহমান সবে ক্ষমতা নিয়েছেন, ক্ষমতা নিয়ে এখন তিনি সবে দেশ শাসন করতে শুরু করেছেন। এখনই যত আমাদের ইউনুসের যত ফেলে যাওয়া আবর্জনা, সেই আবর্জনা পরিষ্কার করার দিকেই তার এখন প্রথম মন, যতদূর মনে হচ্ছে। এক হচ্ছে খরচ কমানো, দুই হচ্ছে আবর্জনা পরিষ্কার করা, আর তার প্রধান বাধা হচ্ছে জামাত এবং এনসিবির কয়েকটা কচি কাঁচা। এখন যারা উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টা তো পালিয়ে গেলেন, বাকি যে কটা উপদেষ্টা আছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়, সে ব্যাপারেও কিন্তু তারেক রহমানের সঙ্গে এক দফা টেলিফোনে কথা হয়েছে আমাদের বিদেশমন্ত্রী এবং আমাদের যিনি এনএসএ অজিত দোভালের সঙ্গে। এই যারা উপদেষ্টা আছেন দেশে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন, এবং যারা উপদেষ্টা ছাড়াও যারা দেশ শাসন করার জন্য পেছন দিক দিয়ে প্রচুর লপচপানি কথাবার্তা বলতেন। একজনের নাম বলতে পারি ফরাদ মাজার, তিনিও কিন্তু খুব লচ্ছপানি কথাবার্তা বলতেন। তারা কিন্তু ডিরেক্টলি কেউ জামাত করতেন না, কিন্তু জামাত এবং জামাতের উদ্বুদ্ধ করার কাজে তিনি প্রচন্ড রকম ব্যস্ত ছিলেন। এই সমস্ত মানুষ সমাজে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমাজ অস্থির থাকবে, সেই বার্তাও কিন্তু ভারতের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে এই যারা লুকিয়ে রয়েছে এবং এদিক ওদিক ভেঙে রয়েছে এবং যাদের বয়ে যাচ্ছে সম্পদের পরিমাণ, এই যে আমাদের ডাস্টবিন শফিক,
তার সম্পদের পরিমাণ এখন একটা কাগজে দেখলাম 2000 কোটি টাকারও বেশি হয়ে গেছে। এই কত কত সম্পদ যারা জোগাড় করেছে এবং কোথা দিয়ে কিভাবে জোগাড় করেছে, এই ফারুকি টারুকি যারা রয়েছে তাদের আস্তে আস্তে আটক করে তাদেরকে বিচারের আন্ডারে আনার একটা কাজ শুরু হতে পারে খুব শীঘ্রই। এই বিচার প্রক্রিয়া কোথায় হবে না হবে সে ব্যাপারে ভারতবর্ষ নাক গলাবে না, কিন্তু যারা এই সমস্ত কাজে মদত জুগিয়েছে এবং ইউনূসের হয়ে এই সমস্ত কাজে তারা নিয়োজিত হয়েছে তারা হচ্ছে ইউনূসের মতো সমান অপরাধী। ইউনূস যেখানেই যাক, সম্ভবত ইস্তিমুরে গেছে, ইস্তিমুরে গেলেও ইস্তিমুর থেকে ফিরিয়ে আনতে কিন্তু বেশি সময় লাগবে না। আর ইউনূসের বিরুদ্ধে একগুচ্ছ মামলা করা হচ্ছে। মামলা এই কারণে করা হচ্ছে কারণ ইউনূসের মতো মানুষ তারা কিন্তু লোভী প্রকৃতির মানুষ এবং বিদেশে গিয়ে আবার কিন্তু একটা ছক বসবে কি করে বাংলাদেশে ফেরা যায়, ফিরে গিয়ে বাংলাদেশে আবার একটা অশান্তি করা যায়, আবার সরকারের মধ্যে একটা ঘোট পাকানো যায়, সেটা কিন্তু বিদেশে গিয়েও কলকাঠি নাড়বে। ফলে ওনার বিরুদ্ধে একটা একগুচ্ছ মামলা, যেমন ওই 663 কোটি টাকা কর্মকূপ, তারপর নিজস্ব ওই সমস্ত লাইসেন্স গুলো নেওয়া, তারপরে এখানে অর্থ খরচ, ওখানে অর্থ খরচ, বিদেশে কোটি কোটি টাকা গিয়ে মানে লোক লস্কর নিয়ে গিয়ে বিদেশে খরচা করা, মানে সরকারি অর্থ অপব্যবহার, যেটাকে ইংরেজিতে বলে মিসইউজ, সেই মিসইউজ করার এর জন্য একই দেশ গরিব, তারপর অর্থনীতিটাকে ধ্বংস করে দেওয়া, সব নিয়ে তার বিরুদ্ধে পৃথকভাবে অন্তত 50-60টা মামলা তার বিরুদ্ধে করা হবে এবং প্রত্যেকটা মামলায় তাকে যদি হাজির করা যায় তার জন্য ভারতবর্ষ এবং আমাদের সার্জিও গোর এবং মার্কো রুবিও এবং কংগ্রেস এবং মার্কিন কংগ্রেস এবং রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারে একমত। কিন্তু একটা দেশকে এইভাবে একটা বিপদগ্রস্ত অবস্থায় ফেলে দিয়ে তিনি যেভাবে চুপি সারে পালিয়ে গেলেন, তাকে সেফ এক্সিট দেওয়া হলো কেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু তারেক রহমানকে দিতে হবে। তিনি তো জানতেন